ওয়েল, তো আমরা প্রথম ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা এই লম্বটা আমরা দেখেছিলাম, তাই না? আজকে আমরা হচ্ছে পরবর্তী ধাপে যাব, বাট আমরা এটা আরেকটু রিকল করার চেষ্টা করব আর কি, যে পিছনে যে জিনিসটা ছিল সেটা আমরা আরেকবার ফিরে দেখার চেষ্টা করব। হুম হুম। তো এখানে দেখেন, এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি লম্ব। লম্বটাকে আমরা হচ্ছে কি ল ম ব, এই তিনটা অক্ষরকে আমরা সেপারেট করে ফেলবো। ল, তারপর হচ্ছে কি ম, তারপর হচ্ছে কি ব। তাহলে এই তিনটা বাহ। অক্ষরকে যদি আমরা সেপারেট করি, ধরেন আমরা এই জায়গাটাতে অবস্থান করছি, এখান থেকে সামনের দিকে মানে ভবিষ্যতে যত ধরনের কথা হবে সব কথা হবে কি দিয়ে? ব দিয়ে। যেমন হচ্ছে কি আমি যাব, আমি বাহ। খাবো, করব, ফিরবো, যত কথা আসবে সব কথা শেষে কি থাকবে? ব থাকবে। যখন ব থাকবে তখন বুঝবো যে এখন আমাদের ফিউচার টেন্সে কথা বলতে হবে। আর যখন হচ্ছে যে আমাদের সবগুলা বাংলা কথা শেষে লমও থাকবে, ঠিক আছে, লমও এগুলো থাকবে বা হচ্ছে যে কি ফার্স্টে। ল অথবা ম থাকবে, এরকম যদি কিছু থাকে তাহলে আমরা বুঝবো যে পাস্ট টেন্সে কথা বলতে হবে। যেমন হচ্ছে কি করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম, ফিরেছিলাম, যত ধরনের কথা আছে সব কথা শেষে যদি ল ম থাকে তাহলে বুঝবো কি ওইটা হচ্ছে পাস্ট টেন্স। ফার্স্টে। এছাড়া বাকি যা থাকবে সব হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো হুম। আজকে আমরা দেখবো মূলত হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সটা কিভাবে ওয়ার্ক করে আর কিভাবে আমরা সেটা দিয়ে কথা বলতে পারি। একমাত্র প্রেজেন্ট টেন্সই একটা টেন্স যেটা হচ্ছে যে চারটা জিনিসই কথা বলার কাজে চারটে আসে। জিনিস চারটা জিনিস কথা বলতে বলবো। কি বোঝায়? চারটা জিনিস বলতে বোঝাচ্ছে যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট এই কন্টিনিউয়াস। চারটা যে জিনিস আছে, চারটা জিনিসই কথা বলার কাজে আসে একমাত্র হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে। আর প্রেজেন্ট অন্য টেন্স। কোনো টেন্সের মধ্যে চারটা জিনিস কখনোই কথা বলার কাজে আসবে না। সেই ক্ষেত্রে আপনার কথা বলার কাজে আসবে শুধুমাত্র আপনার হচ্ছে কি ইনডিফিনিট আর হচ্ছে কন্টিনিউয়াস। তো টোটাল আটটা জিনিস টেন্সের, জাস্ট আটটা জিনিস যদি আপনি ভালো করে জানেন, আপনার যেই কোনো মানুষের সাথে আপনি কন্টিনিউয়াসলি আপনি কথা বলতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এগুলা জানার পরেও অনেক মানুষ আছে যারা হচ্ছে ইংলিশে কথা বলতে পারে না। ওয়াই? এটার কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? এগুলার পিছনে আসলে কারণটা কি? কারণটা হচ্ছে এটা যে আমাদের উই হ্যাভ সাম ইনার্শিয়া প্রবলেম অ্যাকচুয়ালি ইনসাইড আওয়ার স্পিকিং এন্ড কনভারসেশন। তো আমাদের যখন আমরা কথা বলতে চাই আমাদের কিছু ইনার্শিয়া প্রবলেম থাকে, মানে জড়তার প্রবলেম থাকে, আমাদের মুখ দিয়ে কথা বের হইতে চায় না। এখন এই কথাগুলা কিভাবে স্মুথলি বের হবে সেটার জন্য আপনাকে চর্চা করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। সো আপনি যেখানে যান না কেন, ঠিক আছে, যে আপনি যেখানে যান আপনার চেষ্টা করতে হবে কি ইংলিশে জাস্ট কথা বলার। আপনি হাঁটছেন, ইউ শুড স্পিক ইন ইংলিশ। আপনি ঘুমাচ্ছেন, মানে ঘুমাইতে যাচ্ছেন, তখনও আপনি জাস্ট মনে মনে আপনি চিন্তা করেন, ইংলিশ নিয়ে ভাবেন। সো আপনাকে ইংলিশে ভাবতে হবে, ইংলিশে খাইতে হবে, ইংলিশে ঘুমাইতে হবে। সো আপনি যেখানে যান আপনি আলোচনা করতেছেন, আপনাকে ইংলিশে ওই জিনিসটাকে নিয়ে চিন্তা করতে হবে যে এটা কোন টেন্সে পড়লো, বা এটা কোন টেন্সে পড়লো, বা এখন আমার কোন টেন্সে ইউজ করা উচিত। তো আপনার সেন্স যখন সুন্দরভাবে কাজ করবে তখনই আপনি ইংলিশে কথা বলতে পারবেন। আই নো দ্যাট ফার্স্ট অফ অল ইউ গেট সাম প্রবলেম টু স্পিক উইথ আদার্স, ঠিক আছে? এখানে শাইনেসটা তো অনেক বেশি কাজ করে। আপনার ভিতরে একটা লজ্জাজনক একটা মানে ব্যাপার হচ্ছে যে আপনার ভিতরে কাজ করতে পারে। এই লজ্জাটা থাকবে, এটাও স্বাভাবিক। কিন্তু আপনার যদি, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং উইথ ইউর ইংলিশ স্কিল, ইউ হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। আপনাকে অবশ্যই আউট অফ দ্য বক্সে চিন্তা করতে হবে। আপনি লজ্জা পাচ্ছেন, আপনি আপনার কমফোর্ট জোনে আছেন, এটা হচ্ছে যে আপনার, আপনি জাস্ট ওই আপনি একটা গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে আপনি কথা বলতেছেন বা আপনি চিন্তা করছেন। যখন আপনি এর বাইরে গিয়ে চিন্তা করতে পারবেন বা আপনি কমফোর্ট জোন থেকে আপনি বের হতে পারবেন, দেন ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। আপনি যদি এটা বলেন যে হ্যাঁ, আমার লজ্জা শরম আমি কোনো কিছু রাখবো না, আমি আজকে থেকে মানে ইংলিশ যেই ব্যাপারটা আছে সেটা নিয়ে আমি কোনো, মানে আমার লজ্জা পাওয়ার কি আছে, আমি কিছু পারি না, ফাইন, আজকে পারি না কালকে পারবো। আমার মানুষ আমাকে অপমান করবে, অপদস্থ করবে, মানুষ বলবে যে আমার এটা হয় না বা ওইটা হয় না, এর পরেও আমি কথা বলবো। এইটা যদি আপনি আপনার ভিতরে রাখতে পারেন, দেন ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। আমার ভুল হবে, তারপর আমি ইংলিশে কথা বলবো, এই চিন্তা এই মেন্টালিটি আপনার ভিতরে ক্রিয়েট করতে হবে। সো যতক্ষণ পর্যন্ত এটা ক্রিয়েট না করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা কিছুই হবে না। সো আপনাকে নির্লজ্জ হইতে হবে, ঠিক আছে? আপনাকে নির্লজ্জ হইতে হবে, ব্যয় হইতে হবে, কেউ কিছু বললে শুনে থাকতে হবে। যে আজকে আপনার নিয়ে হাসাহাসি করতেছে, যে আপনাকে বলতেছে আপনি পাগল হয়ে গেছেন, সেই একদিন বলবে যে ওই দিন দেখছি যে ওইভাবে কথা বলতেছে, আজকে কি সুন্দরভাবে ইংলিশে কথা বলতেছে। এই জিনিসটা আপনাকে ফেস করার ক্ষমতা আপনার ভিতরে থাকতে হবে।
দেন ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। সো স্পিক করা মানে ইংলিশে কথা বলাটা খুব কঠিন কিছু না। আপনি দেখবেন যে রিক্সাওয়ালার সাথে যখন বিদেশিরা আসে, ওরা কিভাবে কমিউনিকেট করে। আরে ভাই, একটা রিক্সাওয়ালাও ওদের কথা শুনে বুঝে। ওদেরকে বলে যে মামা 50 টাকা, 50 টাকা, ঠিক আছে, অথবা 100 টাকা বা 500 টাকা, ওরাও ওদের সাথে সিগন্যাল দিয়ে বলে। দ্যাট মিনস দে অলসো আন্ডারস্ট্যান্ড দেয়ার ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজটা যে খুব বেশি একটা ডিফিকাল্ট কিছু তা কিন্তু না। কেউ সৌদি আরব গেলে সেখানে যায় হচ্ছে যে তারা কিন্তু আরবি শিখে ফেলতেছে কিভাবে, শুনে দেখে তারা শিখে ফেলতেছে। তাহলে আপনার কি করা দরকার এই মুহূর্তে? আপনি ওই টেকনিকে চিন্তা করেন। আপনি ছোটবেলায় যে একদম ছোট ছিলেন, যখন আপনি কিছুই জানতেন না, আপনি এবিসিডিও পড়তে জানতেন না, সেই সময় আপনাকে কিভাবে ইংলিশ শেখানো হয়েছিল? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আপনাকে কিভাবে ইংলিশ শেখানো মানে বাংলা শেখানো হয়েছে? আপনার কি সরে সরে আগে শিখাইছিল? এবিসিডি শিখাইছিল? তারপর হচ্ছে কি শিখাইছিল যে সরে আম ও আম, তারপর আপনি আম শিখছেন, এর আগে শিখেন নাই? ভাই, শুনে শিখছেন। সো ট্রাই টু লিসেন মোর অ্যান্ড মোর। আপনি যত বেশি পারেন ইংলিশ শুনেন, যত বেশি পারেন পড়েন, ঠিক আছে? এখন যেহেতু শোনার অপশনটা যদি আপনার কাছে অত বেশি না থাকে, যেমন নেটফ্লিক্স দেখতে পারেন, বা হচ্ছে যে আপনি শোনার যে জিনিসগুলো আছে, যে বিবিসি বিবিসি শুনতে পারেন, বা ইংলিশে যেসব কমেন্ট্রি আছে ওইগুলো শুনতে পারেন। মানে যেখান থেকে আপনি ইংলিশটা শুনে বুঝতে পারবেন, ওই সব জিনিসগুলোকে ভালো করে শোনার চেষ্টা করেন। আই হোপ যে আপনার যে সমস্যাটা, এটা থেকে আপনি বের হয়ে যেতে পারবেন। শুনবেন, বলবেন, শুনবেন, বলবেন। আপনি যখন ভুল বলবেন, তখন আরেকটা মানুষ যদি আপনাকে নিয়ে মানে হাসি হাসি দেয়, আপনি বলেন যে ভাই, আমার ভুল হয়েছে আমি মানি, বাট আমার একটু কারেক্টটা বলে দেন, অ্যাটলিস্ট আমি আমারটা কারেকশন করে নিই। ভাই, বিলিভ করেন সে আপনাকে রেসপেক্ট করবে। ইভেন তো যদি সে পারে, তাহলে হচ্ছে যে আপনাকে বুঝাই দেবে। আর না বুঝাইতে পারলে আপনি বললেন যে আপনি নিজেই জানেন, আপনি হাসতেছেন কি বুঝে, আমি তো অ্যাটলিস্ট চেষ্টা করেছি, আপনি তো ওটাও করেন। সো আপনি আপনার জায়গা থেকে, কেউ যদি বেশি জানে, কেউ যদি আপনি নিয়ে হাসি তামাশা করে, আপনি ওর থেকে শেখার চেষ্টা করেন, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে যে আপনি ইংলিশটা শিখতে পারবেন। সো আপনার আপনার বাংলা ভাষাটা কিভাবে শিখলেন, সেইভাবে চিন্তা করে ইংলিশটা শেখার চেষ্টা করবেন। কোনো টিচার আপনার দিয়ে ইংলিশ কথা বলাইতে পারবে না। আমি জাস্ট একটা গাইডলাইন দিতে পারবো, আপনাকে বুঝাইতে পারবো যে হ্যাঁ, এই জিনিসগুলোকে ইউজ করতে হবে। এখন দেখেন, এখানে আমি কিছু এক্সাম্পল সেট করেছি, সেটা জাস্ট কয়েকটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি। এটার বাইরে কি আর কথা নাই? অবশ্যই কথা আছে, আপনি ওগুলো তো ইউজ করতে হবে। সো দেখেন, তো যেটা বলতেছিলাম, যে আমরা যেই টেন্সে কথা বলতে হবে সেটা হচ্ছে কি, প্রেজেন্ট টেন্স। আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা। ক্লিয়ার। তো দেখেন, আমরা বলেছিলাম যে প্রেজেন্ট টেন্সে আমাদের চারটা জিনিস আছে। কয়টা জিনিস আছে? চারটা। চারটা। এখন দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, যাই বলেন না কেন, কথা একই। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ধরেন এটা কিভাবে ওয়ার্ক করে। এখন ধরেন আমাদের মরিয়ম আপু, ওনার বিয়ে হয়েছে কিনা আমি জানি না, বাট ধরলাম যে ওনার বিয়ে হয়েছে, ঠিক আছে? এখন মরিয়ম আপুর হাজবেন্ড ওনারা ডাক দিছে, কি করো? বলতেছে আমি রান্না করি। কি বলে? আমি রান্না করি। সিম্পল কথা, কিন্তু ওনারে প্রশ্ন করছে কি করো, উনি বলতেছে কি আমি রান্না করি। দ্বিতীয়বার যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে, একটু লজিক গুলা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, ঠিক আছে? তো দ্বিতীয়বার যখন ওনাকে কোশ্চেন করা হয়েছে যে তুমি একটু দিকে আসো, উনি বলতেছে আরে আমি তো রান্না করতেছি। দেখেন, আমরা কি করি, প্রথমবার কিন্তু সিম্পল অ্যান্সার দিই, দ্বিতীয়বার কি করি, একটু যখন জোরপূর্বক বোঝানোর চেষ্টা করি, তখন বলি কি আমি রান্না করতেছি। কথা ডিফারেন্ট হয়েছে কিনা? আছে কিন্তু প্রেজেন্ট টেন্সে, কিন্তু কথা কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। প্রথমবার বললে যে আমি রান্না করি, তারপর বললে আমি রান্না করতেছি। এখন তারা বলতেছে আধা ঘন্টা আগে তোমার ডাকছি, তখন তুমি আমার মানে তখন তখন তুমি আসলে না কেন? তখন মরিয়া বাবু বলতেছে আমি তো সেই 2 ঘন্টা যাবত রান্না করতেছি। কয় ঘন্টা যাবত? 2 ঘন্টা যাবত। ভাই, কাজটা শুরু হয়েছে কোথায়? অতীতে। কিন্তু বর্তমানে কি শেষ হয়েছে এখনো? চলো না। বর্তমানে কিন্তু এখনো চলমান। তার মানে কি, জিনিসটা এখনো বর্তমানে এক্সিস্ট করতেছে। তারপর আমরা আরেকটু চিন্তা করি, এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি, নেক্সট যে জিনিসটা আসে, আমরা ধরেন এখন আপু রান্না টান্না করে অনেক ঘামায় টামায় আসছে ওনার হাজবেন্ডের কাছে। তো আসার পরে বলতেছে আরে তুমি এত ঘামায় আছো কেন? আরে বললো না, রান্না করছি। ঠিক আছে, কি বলতেছে? রান্না করছি। দেখেন, একবার বললো রান্না করি, রান্না করতেছি, 2 ঘন্টা যাবত রান্না করতেছি, তারপর বলতেছি কি রান্না করছি। তার মানে কথাটা কয় রকম হইলো? 4 রকম। তো দেখেন,
একটা কথা মনে রাখবেন, একটা জিনিস ততক্ষণ পর্যন্ত অতীত হয় না যতক্ষণ পর্যন্ত এটা বর্তমানে এটা রেশটা থেকে যায়। একটা জিনিস ততক্ষণ পর্যন্ত অতীত হয় না যতক্ষণ পর্যন্ত এটা বর্তমানে কি থেকে যায়, রেশ থেকে যায়। রেশ থাকা মানে কি? ধরেন আপনি খেলাধুলা করে উঠছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি হাঁপাচ্ছেন, বা আপনি সোয়েটিং হচ্ছে, আপনার মানে ঘামাচ্ছেন আপনি। এই যে এই যে আপনি যে ঘামাচ্ছেন বা এই যে আপনি এক্সস্টেড, এই জিনিসটা যখন থাকে তখন মানে বোঝায় যে ওই জিনিসটা রেস্টটা এখন আপনার শরীর থেকে কি কাটে নাই। এখন ধরেন আপনি একটা জব পাইছেন, জব পাওয়ার সাথে সাথে মানে এক্সাইটিং একটা জব পাইছেন যেটা আসলে আপনি সবসময় মানে আপনি ওই লেভেলে এক্সপেক্ট করেন যে না এরকম একটা জব আমার দরকার। যখন জবটা পাইলেন, পাওয়ার পরে আপনার যে এক্সাইটমেন্টটা এটা কি সাথে সাথে থেমে যায়? আমাদের খুশিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মানে দীর্ঘস্থায়ী হয়। দ্যাট মিন্স কি, এটার রেশটা কি ততক্ষণ পর্যন্ত এটা কি কি করে, থেকে যায়। এই যে ততক্ষণ পর্যন্ত যে থেকে যায়, এটার মানে কি বোঝাচ্ছে? যে যতক্ষণ পর্যন্ত রেশ থেকে যায় ততক্ষণ পর্যন্ত এটা বর্তমানে এক্সিস্ট করে। অথবা আমরা ধরেন খেয়ে উঠলাম, খেয়ে উঠার পরে একটা থাকে না যে এটা খাওয়ার পরে একটা মানে ধরেন আমাদের মানে জাস্ট খাইছি, আমরা বলি না যে খাইছি। অথবা দেখেন আমরা ঘুম থেকে উঠছি, উঠার পরে ধরেন আমরা ফোনটা ধরে কি বলি? কেউ যদি ফোন দেয় তাহলে আমরা কি বলি? কি কি অবস্থা, কি করস? এই তো ঘুমাইছি। আমরা কি বলি যে ঘুমাইছিলাম? এটা কিন্তু বলি না, আমরা বলি যে কি ঘুমাইছি। দ্যাট মিন্স কি, আপনি যে মানে আপনার ঘুমের লাইটটা কিন্তু এখনো কাটে নাই। মানে আপনি ঘুম থেকে উঠছেন কিন্তু ঘুম ঘুম একটা চোখ কিন্তু এখনো ততক্ষণ কিন্তু ঘুম ঘুম একটা চোখ রয়ে গেছে। তো এটাই বলতেছি যে কোনো জিনিসের র্যাশ যতক্ষণ পর্যন্ত না কাটতেছে ততক্ষণ পর্যন্ত এটা বর্তমানেই থাকে। এটা আবার ভাববেন না যে মানে এটা অতীত হয়ে গেছে। অনেকে করে কি, ধরেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম সকালে নাস্তা করছিলেন, তখন আপনি কি বলতেছেন? হ নাস্তা করছি। আপনার কথাটা কিন্তু ভুল, আপনার বাংলায় ভুল বলতেছেন। আপনাকে বলা উচিত ছিল যে আমি খেয়েছিলাম। অতীতের কথা যখন বলবো তখন বলবো যে খেয়েছিলাম, আর কিছুক্ষণ আগে শেষ করছি, সদ্য মাত্র শেষ করছি, যেটা র্যাশ এখনো কাটে নাই। তাহলে সেই ক্ষেত্রে বলবো কি খেয়েছি। ধরেন আমি ডিনার করছিলাম মাত্র কিছুক্ষণ আগেই, মনে করে যে আমি ডিনার করেছি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো কি ডিনার করেছি, এরকম। তাইলে আমি যে সিম্পল একটা কথা বলছি আমি রান্না করি, এটার ইংলিশ কি হবে? আই কুক। আই, রান্না করা ইংলিশ কি? কুক। তাহলে কি বলবো? আই কুক, আমি রান্না করি। তাইলে আমরা সিম্পল সেন্টেন্সে আমরা অ্যান্সার দিতে পারি। কিভাবে সিম্পল সেন্টেন্সে আমরা অ্যান্সার দিতে পারি? সেটা হচ্ছে কি, আই যদি খেলি তাহলে আই প্লে, শুধু আই এর সাথে কি একটা ভার্ব লাগাই দিব। আই প্লে, আই স্লিপ, আই রান, আই স্টাডি, আই রিড, আই থিঙ্ক। এটা থিঙ্ক হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে এখানে। সো এটা কি হবে? থিঙ্ক। তাহলে আই থিঙ্ক আমি চিন্তা করি, তার মানে যে কোনো একটা ভার্ব। আই এনজয় আমি উপভোগ করি। তো আপনি জাস্ট এই সাবজেক্টের সাথে জাস্ট একটা ভার্ব লাগাই দিলে কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে। আর এটাতে আপনি একটা ওই যে সিম্পল যে কথাটা, ওই কথাটার মিনিংটা দিবে। এই যে আমি যেটা বলছিলাম, 3-4টা ওয়ার্ড বলছিলাম, আমি রান্না করি, আমি রান্না করতেছি। এই যে রান্না করি এটা হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল, তাহলে সেই ক্ষেত্রে বা প্রেজেন্ট ইনডিফিনিট। তাইলে আমরা সেটাকে বলতে হলে কিভাবে বলতে হবে? জাস্ট সাবজেক্টের সাথে একটা ভার্ব লাগাই দিতে হবে। আর পিছনে আমরা একটা কথা বলেছিলাম, হি সি ইট মিস্টার এক্স থাকলে আমরা কি নিব? এস নিব। তো এই যে এটা হচ্ছে যে সেটার কলাম, ঠিক আছে? এই যে হি সি মানে, তারপর হচ্ছে আলবি, এটা হচ্ছে একটা ধরেন নাম, ঠিক আছে? যেমন হচ্ছে কি আমরা ওই যে মিস্টার এক্স যেটা বলছি, যে যত ধরনের মানুষের নাম আছে সেটা হচ্ছে মিস্টার এক্স। আচ্ছা, আচ্ছা, তাহলে এগুলা থাকলে আমরা বুঝবো কি প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, তো এইগুলারে যদি আমরা যদি কোশ্চেনে যদি আমরা এটা এক্সচেঞ্জ করি, আমরা যদি এগুলাকে কোশ্চেন ফরম্যাটে যদি নেই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ডু ভার্ব দিয়ে হবে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এগুলো হচ্ছে কি অ্যান্সার, মানে আমরা যখন অ্যান্সার দিব তখন আমরা হয়তো বা এইভাবে বলবো। কিন্তু এগুলাকে আমরা যদি কোশ্চেনে যদি আমরা কনভার্ট করতে যাই, সব সময় মনে রাখবেন ইনডিফিনিটে যদি আমরা কোশ্চেন করতে যাই তাহলে সবচেয়ে বেশি ইউজ হয় কি? ডু ভার্ব। কি ইউজ হয়? ডু। ডু ভার্ব। এই প্রত্যেকটা ভার্বের ভিতরে একটা জিনিস লুকায়িত আছে। বলতে পারেন যে প্রেতাত্মা, ঠিক আছে, আত্মা, এগুলোর ভিতরে একটা আত্মা লুকায় থাকে, সেটা হচ্ছে কি? ডু ভার্ব। ডু, ডাজ, ডিড,
হ্যাঁ, এখন ডিড ব্যবহৃত হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে, আর যখন প্রেজেন্ট টেন্সে থাকবে তখন হচ্ছে কি ডু আর ডাস কথাটা ব্যবহৃত হয়। ডাস ব্যবহার হবে কখন? যখন এস থাকবে, হি সি ইট মিসের এক্স থাকবে তখন হচ্ছে কি ডাস ব্যবহৃত হবে, আর বাকিগুলোর ক্ষেত্রে ডু ব্যবহৃত হবে। সো দেখেন, যখন আমরা কোশ্চেন করব, এটা সবচেয়ে কার্যকরী পদ্ধতি। আপনি যদি এটা জানেন, আপনি কোনো দিন কাউকে কোশ্চেন করতে গেলে, ইংলিশের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কোশ্চেন করা। দেখেন আমরা বাচ্চারা কি করে, সবাই খালি প্রশ্ন করে, এটা কি, ওইটা কি। এখন দেখেন এই যে এত প্রশ্ন করে, এগুলা থেকে তারা শিখে কিভাবে অ্যান্সার দিতে হয়। আপনাকে আগে প্রশ্ন করা শিখতে হবে। সো যেমন এখানে লেখা আছে কি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এগুলো হচ্ছে অ্যান্সার। আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই? অথবা আমরা ইউ দিয়ে বলতে পারি, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? আপনি অ্যান্সার দিতে পারেন, ইয়েস আই গো টু স্কুল। ফরম্যাট কিন্তু এটাই, হয়তোবা ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। ধরেন এখানে যদি আমরা যদি কুকের কথা যদি নিয়ে আসি, আই কুক, আমি রান্না করি, আই ডোন্ট কুক, আমি রান্না করি না, ডু ইউ কুক, তুমি কি রান্না করো? এখন যদি আপনি যদি এক্সটেনশন ইউজ করেন, যেমন এখানে স্কুল লেখা আছে, আপনি যদি এক্সটেনশন ইউজ করেন তাহলে কি হতে পারে? আই কুক রাইস, আমি ভাত রান্না করি। আই ডোন্ট কুক রাইস, আমি ভাত রান্না করি না। আমি রাইস লাগাইতে পারি না এর পাশে? অবশ্যই পারি। তো এইভাবেই কিন্তু আসলে বাক্যগুলো আস্তে আস্তে বড় হয়, কিন্তু ফরম্যাট কিন্তু ভাই ওই একটাই। ঠিক আছে, ডু ইউ কুক রাইস, তুমি কি রাইস রান্না করো? ডোন্ট ইউ কুক রাইস, তুমি কি রাইস রান্না করো না? ওয়াই ডু ইউ কুক রাইস, তুমি কেন রাইস মানে ভাত রান্না করো? ওয়াই ডোন্ট ইউ কুক রাইস, কেন তুমি ভাত রান্না করো না? এই জিনিসটা যদি আপনি, এই ফরম্যাটটা যদি আপনি ঠুটাস্থ করতে পারেন, মুখস্থ না, ঠুটাস্থ। ঠুটাস্থ কোনটা? যেটা মুখস্থ হওয়ার পরেও আরো 29 বার পড়া হয়, তখন এগুলো ঠুটাস্থ হয়ে যায়। ঠুটাস্থ মানে কি? আপনার মনে করতে হবে না, আপনার অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যাবে। তখন এটাকে বলে যে কি, ঠুটাস্থ। আপনাকে ঠুটাস্থ করে ফেলতে হবে, বিভিন্ন ভার্ব ইউজ করতে হবে। এখানে যে ওয়াই দেওয়া আছে, আপনি ওয়াই না, শুধু আপনাকে আরো ডব্লিউএস কোশ্চেন আপনাকে ব্যবহার করতে হবে। যেমন এখানে ওয়াই দেওয়া আছে, আপনি হাউ ব্যবহার করতে পারেন। ডব্লিউএস কোশ্চেন ভিতরে হাউ পড়ে। হাউ ডু হাউ ডু আই গো টু স্কুল, আমি কিভাবে স্কুলে যাই? হোয়েন ডু আই গো টু স্কুল, আমি কখন স্কুলে যাই? হোয়ার ডু আই গো টু স্কুল, আমি কোথায় স্কুলে যাই? আপনি যখন আদার্স যে ডব্লিউএস কোশ্চেন গুলো ব্যবহার করবেন, মিনিং এর উপরে ডিপেন্ড করে, তখন কিন্তু আপনার প্রশ্নের মানে মিনিংটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাই না? আপনি হোয়াট ইউজ করতে পারেন, হোয়াট মানে কি। তারপর আপনি ইউজ করতে পারেন হোয়েন, ইউজ করতে পারেন মানে কখন। হাউ ইউজ করতে পারেন কিভাবে। ওয়াই ইউজ করতে পারেন কেন। তো এই সমস্ত জিনিসগুলা মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডব্লিউএস কোশ্চেন ইউজ করবেন, করে করে ভার্ব চেঞ্জ করবেন। এখানে এতটুকু ঠিক থাকবে, জাস্ট এই যে গো এর জায়গার ভিতরে আপনি অন্য কোনো ভার্ব লাগাই দেন। ঠিক আছে, ধরেন আই ওয়ান্ট, আমি চাই। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। ডু আই ওয়ান্ট, আমি কি চাই? ডোন্ট আই ওয়ান্ট, আমি কি চাই না? ওয়াই ডু আই ওয়ান্ট, কেন আমি চাই? ওয়াই ডোন্ট আই ওয়ান্ট, মানে কেন আমি চাই না। তারপর এখানে পড়েন, ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। ইউ ডোন্ট গো টু স্কুল, তুমি স্কুলে যাও না। অথবা আপনি বলেন যে ইউ, মানে মনে করেন যে কি বলা যায়, অন্য একটা ভার্ব নেই। ইউ স্টাডি, তুমি পড়ো। ইউ ডোন্ট স্টাডি, তুমি পড়ো না। ডু ইউ স্টাডি, তুমি কি পড়ো? ডোন্ট ইউ স্টাডি, তুমি কি পড়ো না? ওয়াই ডু ইউ স্টাডি, কেন তুমি পড়ো? অথবা হাউ ডু ইউ স্টাডি, তুমি কিভাবে পড়ো? অথবা হোয়েন ডু ইউ স্টাডি, তুমি কখন পড়ো? হোয়েন ডোন্ট ইউ স্টাডি, তুমি কখন পড়ো না? এইভাবে হচ্ছে যে ডব্লিউএস কোশ্চেন চেঞ্জ করেন বারবার, সাবজেক্ট চেঞ্জ করেন বারবার, তারপর হচ্ছে ভার্ব চেঞ্জ করেন। এইভাবে হচ্ছে যে কি প্র্যাকটিস করতে থাকেন। এটাতে কি হবে জানেন? এটাতে আপনার প্রেজেন্ট ইনডিফিনিটের যে চর্চাটা, দেখেন, আপনাকে আমি প্রথমে জাস্ট অল্প একটু বুঝাইছি। একটা সাবজেক্ট ব্যবহার করবেন, একটা ভার্ব ব্যবহার করবেন, মানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করবেন। দ্যাটস ইট, এটাই হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু এটাতে কিন্তু কোনো কাজ নাই। আপনার মেইন কাজটা হচ্ছে এখানে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি চর্চা করবেন, তত সুন্দরভাবে কথা বলতে পারবেন। একটা মজার ইন্টারেস্টিং একটা কথা শুনে, একটা মানে বিদেশি একটা আম, ছেলে, ও বাংলাদেশের কোন একটা এম্বাসির ইয়াতে আন্ডারে হচ্ছে যে সে পড়াশোনা করে। তো ও যখন পড়াশোনা করতেছিল, ঠিক ওই সময় মানে একটা ও এক পরীক্ষার ভিতরে একটা প্রশ্ন আসছে, থিঙ্কের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? থিঙ্কের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা কি? তখন সে তখন ওই অ্যান্সারটা দিল যে থিঙ্কের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে কি। ও ও তখন অ্যান্সারটা দিতে পারতেছিল না। তখন বাংলাদেশি স্টুডেন্টের কাছে ও সে জিজ্ঞেস করলো যে থিঙ্ক, several time I thought I didn't get the answer. কি বলতেছে? several time I thought but I didn't get the answer. সে থিঙ্ক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে থট। সে বলতেছে থট, কিন্তু সে হচ্ছে যে কি অ্যান্সারটা খুঁজে পাচ্ছিল না। আসলে কি, সে এটা যে পাস্ট পার্টিসিপল ফর্ম বলে সেটা বুঝে না, কিন্তু সে কথা বলার সময় কিন্তু ঠিকই সে ব্যবহার করতেছে। আমাদের সমস্যাটাই এটা, আমরা প্রত্যেকটা জিনিসের এই নাম সেই নাম এত কিছু জানতে হবে, আমরা বিভিন্ন বাইন্ডিংস নিয়ে আসি। এত কিছু দরকার নাই ভাই। সামনে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে টেন্সের
মানে টেন্সের বলে না অনেকে যে টেন্স কাকে বলে। ভাই টেন্স কাকে বলে এটা না জানলে কি আপনি টেন্স, মানে তার মানে টেন্স কাকে বলে এটা জানেন না মানে হচ্ছে আপনি টেন্স বুঝেন না? বিষয়টা তা না, আপনাকে আসলে ইউজটা বুঝতে হবে। আপনি কোন সময় কোনটা ব্যবহার করবেন এটা জানাটা জরুরি। ওই এটা 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 কাকে বলে ওইটা কাকে বলে আমাদের স্কুলে যেভাবে পড়াইতো, এটা এইরকম করতে করতে মনে করেন যে আমরা এগুলো মুখস্থ করতে করতে ইংলিশের প্রতি এত ভয় জন্মায় গেছে। একটু ফ্লেক্সিবল ওয়েতে চিন্তা করেন। ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডিফিনিট পড়বেন, পড়ার পরে এগুলার যেই উদাহরণগুলা বা এক্সাম্পল গুলো দেওয়া আছে এগুলো ঠুটস্থ করে ফেলবেন। এগুলো ঠুটস্থ না করতে পারলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। আপনার এই যে এখানে গো দেওয়া আছে, আপনি এটা ভার্বটা গো ভার্বটা চেঞ্জ করে আপনি অন্য একটা ভার্ব ইউজ করেন। ঠিক আছে? মানে সবসময় চেষ্টা করবেন যে কি চেঞ্জ করে 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 ভার্ব ইউজ করার জন্য। ওকে, এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে। আমি এক্সাম্পল বেশি দিছি কারণ হচ্ছে যে এক্সাম্পল গুলোই খুবই দরকার। তারপর দেখেন কন্টিনিউয়াস কখন আসে, ওই যে বললাম আমি রান্না করতেছি, তখন আমাদের কি করতে হবে। আমি একটা কথা বলেছিলাম বি ভার্ব মানে হচ্ছে হওয়া, ওটা হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা প্রিভিয়াস ক্লাসে এই কথা বলেছিলাম। তো এগুলা যখন কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন এগুলা অক্সিলারি ভার্ব হয়ে যায়, এগুলা বিভার্ব থাকে না, এগুলো কি হয়ে যায়? অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি? অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া মানে কাজ। তো অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব হয়ে যায় এগুলা, জাস্ট হেল্প করতে আসে, এদের নিজস্ব কোনো কি থাকে না, অর্থ থাকে না। পানির মতো হয়ে যায় আর কি, মানে যেই পাত্রে থাকে ওই পাত্রের আকার ধারণ করে। তো এখানে দেখেন বলতেছে কি আম প্লেইং, আমি খেলতেছি, তেসি। এখানে তেসি তেসি একটা কথা থাকবে, তেসি টাইপের যদি কোনো কথা যদি থাকে বাংলা বাক্যে তাহলে বুঝবেন এটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? আমাকে কি করতে হবে? সিম্পলি এম ইজ আর এগুলো ব্যবহার করতে হবে, আর হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে, দ্যাটস ইট। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আই এর সাথে অলওয়েজ এম যায়। কম্পিটিশন কার সাথে? ইজের সাথে আর আর এর সাথে। ওকে, তাহলে ইজ কার সাথে যাবে? ওই যে বললাম হি সি ইট মিস্টার এক্স এর সাথে কি যাবে? এস যাবে। এখন এস আছে কার সাথে? ইজ এর সাথে, তাহলে ইজ যাবে ওইটার সাথে, আর বাকি সবগুলোর জন্য কি? আর। তাহলে কি আম প্লেইং, আমি খেলতেছি। আই এম কে একসাথে কি বলে? আম। আম প্লেইং, আমি খেলতেছি। আম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। আম রানিং, আমি দৌড়াচ্ছি। আম স্টাডিং, আমি পড়তেছি। আম রিডিং, আমি পড়তেছি। আম থিঙ্কিং, আমি চিন্তা করতেছি। তারপর কি বলতে পারি? উই আর প্লেইং, আমরা খেলতেছি। এরকম ভাবে প্রত্যেকটা ভার্ব দিয়ে এক্সচেঞ্জ করে 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 বারবার প্র্যাকটিস করতে হবে। যত ধরনের ভার্ব আছে, যত ভার্ব আছে যেগুলো আপনার রেগুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে ব্যবহৃত হয়, এগুলোর সাথে এগুলো ইউজ করে কথা বলার চেষ্টা করেন। দেখেন আপনার কথা বলার ধরন একরকম, আমার কথা বলার ধরন একরকম, কারণ আপনার প্রফেশন একরকম, আমার প্রফেশন আরেক রকম। এখন দেখেন, আপনি যখন স্টুডেন্ট আপনি কথাবার্তা যখন বলবেন তখন আপনি ওই জনরার মধ্যে কথা বলবেন। আমি যখন টিচার তখন আমি যখন কথা বলবো তখন আমার একটা জনরা আছে, সেই জনরার ভিতর থেকে আমি কথা বলবো। তারপর যে হচ্ছে যে ধরেন প্রবাসে থাকে বা যে হচ্ছে যে মনে করেন যে ডাক্তার মানে ডাক্তারি পড়াশোনা করতেছে, সে কিন্তু তার ডাক্তারি রিলেভেন্ট কথাবার্তা বলবে। এখন আপনি চিন্তা করেন যে আপনার ডাক্তার রিলেভেন্ট কোন কোন ভার্বগুলো বেশি ব্যবহৃত হয়, ওগুলো দিয়ে বেশি প্র্যাকটিস করার চেষ্টা করেন। এমন এমন ওয়ার্ড আছে আমরা যেগুলো দিয়ে প্র্যাকটিস করতে যাই, এই জীবনে কোনোদিন মনে হয় না যে ওই ওয়ার্ড দিয়ে আমার কোনোদিন কথা বলা হবে। ভাই আপনার এটা জানার মানেটা হচ্ছে যে আপনি যাতে আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারেন, আরেকজনের সাথে যাতে কথা বলতে পারেন। এখন এরকম যদি হয় যে আপনি মনে করেন যে সারা জীবনে একবারও ব্যবহার করেন নাই এই কথা বা এই নাম, তাহলে তো হইলো না। চেষ্টা করেন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডের সাথে মানে এগুলো প্র্যাকটিস করার জন্য। অবশ্যই সেটা যাতে আপনার বাস্তবসম্মত হয়, বাস্তব লাইফের সাথে রিলেভেন্ট হয়, যাতে করে আপনি প্রতিদিন কথা বলার ভিতরে ওইটা ব্যবহার করতে পারেন। আননোন কোনো ওয়ার্ড যেটা আপনার কখনোই কাজে আসবে না ওরকম ওয়ার্ডের দিয়ে প্র্যাকটিস করে মানে আপাতত কোনো লাভ নেই। হয়তো প্র্যাকটিস করলে যেটা হবে যে মানে ভবিষ্যতে কেউ একজন বললে হয়তো বা আপনি বুঝতে পারবেন, কিন্তু এই মুহূর্তে আসলে ওইগুলোর দিকে ধ্যান না দিয়ে চেষ্টা করেন যে নিজের সাথে রিলেভেন্ট যেগুলো সেগুলো শেখার জন্য সবার আগে। ওকে, তারপর আবার দেখেন এগুলার আবার প্র্যাকটিস গুলো কিন্তু নিচে দেওয়া আছে। ঠিক আছে? আপনি জাস্ট হচ্ছে কি এখানে ধরেন এম, তাই না? এই এমটারে জাস্ট প্রথমে নিয়ে আসলে কি হয়ে যাবে? কোশ্চেন হয়ে যাবে। আমরা যেরকম যেটা করছি ডুটারে সামনে নিয়ে আসছি, কোশ্চেন হয়ে গেছে। এখানে জাস্ট হচ্ছে কি যে ভার্বটা ওই ভার্বটারে শুধু সামনে নিয়ে আসলে কি হয়ে যাবে? কোশ্চেন হয়ে যাবে। আর ডব্লিউএস কোশ্চেন করতে গেলে জাস্ট ওই ভার্বের আগে ডব্লিউএস কোশ্চেনটা বসা দিলেই হয়ে যাবে। আপনি যখন এগুলো দেখবেন, এগুলো দেখে দেখে যখন প্র্যাকটিস করবেন, আই হোপ আপনি সুন্দরভাবে সবকিছু বুঝতে পারবেন। সবসময় চেষ্টা করবেন অর্থটাকে সুন্দরভাবে বুঝে তারপর হচ্ছে যে জিনিসগুলো নিয়ে চর্চা করার জন্য। তারপরে দেখেন, তারপর যেটা আসতেছে সেটা হচ্ছে পারফেক্ট। পারফেক্ট মানে কি? সামথিং হ্যাজ ডান ইয়েট,
which you don't get the result, while you don't get the result yet. তো কোনো কিছু একটা মানে শেষ হয়ে গেছে যেটার এখনো পর্যন্ত রেস্টটা রয়ে গেছে। হুম। তো ধরেন আপনি মাত্র খেয়েছেন কিন্তু ওটা রেস্টটা এখনো রয়ে গেছে। আপনি মাত্র ঘুমের থেকে উঠছেন, ওটা রেস্টটা রয়ে গেছে। ওইটা হলো পারফেক্ট টেন্স। মানে সব কাজের শেষ কাজ হচ্ছে কি পারফেক্ট টেন্স। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, এখানে আমরা হ্যাভ আর হ্যাজ ব্যবহৃত হয়। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়, হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়। হ্যাভ সেই হ্যাভ ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, আর ভার্বের বি থ্রি। বি থ্রি মানে কি, একটা জিনিসের তিনটা ফর্ম। যেমন হচ্ছে কি ডু, ডিড, ডান। ডানটা হচ্ছে কি বি থ্রি, থার্ড ফর্ম আর কি, ভার্বের থার্ড ফর্ম, যেটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্মও বলতে পারি। ওকে। তাইলে আমরা জাস্ট সিম্পলি একটা জিনিস, আমাদেরকে হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে, মানে হ্যাভ ব্যবহার করতে হবে। আর হচ্ছে কি বাকি হচ্ছে কি ভার্বের সাথে ভার্বের বি থ্রি আমরা ইউজ করে দিতে হবে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের পারফেক্ট টেন্স। তাহলে আমাদের প্রথম থাকবে যেটা কি সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকতে হবে, তারপর হচ্ছে হ্যাভ এস থাকতে হবে, তারপর হচ্ছে কি ভার্বের বি থ্রি থাকতে হবে। এখন কোথায় হ্যাভ ব্যবহার করব, কোথায় হ্যাজ ব্যবহার করব, যেটা বলেছিলাম, হি সি ইট মিস্টার এক্স থাকলে আমরা কি ব্যবহার করব, হ্যাজ ব্যবহার করব। হি সি ইট মিস্টার এক্স থাকলে আমরা কি ব্যবহার করব, হ্যাজ। কারণ হচ্ছে কি ওটার সাথে কি আছে, এস আছে। তাহলে আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আই হ্যাভ স্লেপ্ট, আমি ঘুমিয়েছি। আই হ্যাভ রান, আমি দৌড়েছি। আই হ্যাভ স্টাডিড, আমি পড়েছি। আই হ্যাভ রেড, আমি পড়েছি। আই হ্যাভ থট, আমি চিন্তা করেছি। তো এটারও এক্সাম্পল গুলা নিচে দেওয়া আছে, আশা করি এগুলো পড়লে আপনারা হচ্ছে যে একদম সুন্দরভাবে আপনার প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট ভার্বটা চেঞ্জ করবেন, মনে রাখবেন কিন্তু ভার্বটা শুধু চেঞ্জ করে দিবেন, দ্যাটস ইট। ভার্বটা চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপর আসি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন পারফেক্ট মানে কি, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম পারফেক্ট মানে কি। কেউ একজন যদি আমাকে একটু বলে হেল্প করতেন। পারফেক্ট বলতে আমরা কি বুঝি, হ্যাভ এজ থাকতে হবে আর ভার্বের ভি থ্রি থাকতে হবে, তাই না? হ্যাভ এজ হ্যাঁ আর স্যার। হচ্ছে কি ভার্বের ভি থ্রি। আর কন্টিনিউয়াস বলতে কি বোঝায়, ভার্বের সাথে আইএনজি অক্সিলারি থাকতে হবে, মানে ভার্ব এমি মানে অথবা বিভার্ব থাকতে হবে আর ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। দেখেন ভার্বের সাথে আইএনজি তো হ্যাঁ আর অটোমেটিক লাগবে না, তাই না? কোনো একটা উদ্দেশ্য তো থাকতে হবে, কোনো একটা পারপাস তো থাকতে হবে। পারপাসটা কি থাকবে, বিভার্ব থাকবে আর ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে। আইএনজি। এখানে যে আমরা যে বলতেছি এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট মানে হ্যাভ এস থাকতে হবে, ভার্বের বি থ্রি থাকতে হবে। কন্টিনিউয়াস বলতে বোঝাচ্ছে বিভার্ব থাকতে হবে আর হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাইলে আমরা এই শর্ত অনুসারে আমরা একটু খেয়াল করে দেখি এখানে এই জিনিসগুলো পাই কিনা। তাহলে আমরা আই পাইলাম, হ্যাভ লাগাইলাম। হ্যাভ থাকলে কি হবে, আমাদের বি থ্রি লাগবে না? লাগবে কিনা? আমাদের হ্যাঁ তো বারবার বি থ্রি লাগবে। এখন বি থ্রিটা কই পাবো বলেন তো? বি থ্রিটা লাগাইতে হলে ভার্বের সাথে তো লাগাবো। এখন ভার্বের সাথে তো অলরেডি আইএনজি যুক্ত হয়ে রয়েছে। এখন আমরা জানি কি ভার্বের সাথে আইএনজি হইতে হলে কি লাগবে, বিভার্ব লাগবে। বিভার্বের প্রভাবেই তো ভার্বের সাথে আইএনজি হবে, তাই না? জি। আপনার মনে করেন যে বিয়ে না হইলে তো আর আপনার ঘরে মনে করেন যে, মানে বিয়ে না হইলে তো আপনি কারোর সাথে সংসার করতে পারবেন না, তাই না? আপনি তাকে বিয়েটা তো দিতে হবে সংসার করার জন্য। তো এখানে যদি আমার যদি মনে করেন যে আইএনজি লাগাইতে হয়, হ্যাঁ, আইএনজি যদি আমার লাগাইতে হয় তাহলে আবার বিভার্ব তো লাগবে নাকি? হ্যাঁ বিভার্ব ছাড়া তো আর আমি ভার্বের সাথে আইএনজি লাগাইতে পারবো না, তাই না? সো এখানে বিভার্বটা কোথায়? আর এই যে এখানে বলতেছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট মানে যে হ্যাভ এস থাকতে হবে বা বি থ্রি থাকতে হবে, এখানে বি থ্রিটা কোথায়, বিভার্বটা কোথায় আর বি থ্রিটা কোথায়, আমার একটু বলতে পারবেন? বি ভার্ব ফর হ্যাভ বিন হ্যাভ তো বিভার্ব না। হ্যাভ। হ্যাভ আমরা কি তো বিভার্ব? স্যার সচরাচর বুঝতে পারি প্রেজেন্ট মানে পারফেক্ট কন্টিনিউয়াস বলতে হচ্ছে হ্যাড বিন অথবা হ্যাভ আমি বিন সেটা বলি হ্যাজ নাই, বিন। আমি কিন্তু সচরাচরের কথা আমি বলি নাই। আমি বলতেছিলাম যে হ্যাভ মানে পারফেক্ট টেন্স বলতে কি বোঝায়। পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ এস থাকবে আর বারবে বি থ্রি থাকবে, রাইট কিনা? হ্যাঁ কন্টিনিউয়াস মানে কি বোঝায়, বিভার্ব থাকবে আর হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। আমার কথা, আমার পয়েন্টটা ওইখানেই, যেখানে বি থ্রিটা কোথায়, এই যে হ্যাবের জন্য যে বি থ্রিটা থাকা দরকার ওটা কই? আবার আমি যে এখানে আইএনজি লাগাইছি ভার্বের সাথে, এটার জন্য যে বিভার্ব থাকা দরকার ওইটা কই? প্রশ্নটা হচ্ছে এখানে, কখনো ভাইবা দেখছেন? মনে হয় না। আচ্ছা, সবসময় মনে রাখবেন
কোনো জিনিস যদি কন্টিনিউয়াস করার জন্য অ্যামিজার না পাই, কন্টিনিউয়াস করার জন্য যদি বিভার্ব না পাই, বিভার্ব যদি কি না পাই, তাহলে আমাদের একটা বিভার্ব বসা দিতে হবে, সেটা হচ্ছে কি বি। কি বসাবো? বি। বি বি। বসায় ভার্বটারে কি করে দিতে পারবো? আইএনজি করে দিতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা এটা তো একটা ভার্ব নাকি? বিটা কি একটা ভার্ব না? হুম। এখন আমরা জানি কি হ্যাভ এর পরে যে ভার্বটা থাকবে সেটার কি করতে হবে? ভার্বের বি3 করতে হবে। কি করতে হবে? ভার্বের বি3। এখন আমরা এই বি3। বিটারে বানায় ফেলছি কি বিন। বিন। তাহলে এই বিনটা কি বিভার্ব না? আমরা যে 10টা বিভার্ব পড়ছিলাম এটার ভিতরে কি এগুলা নাই? আমরা কি পড়ছিলাম? এম ইজ আর, ওয়াজ ওয়ার, শেল বি, উইল বি, বি, বিন, বিং। মনে আছে? বিন। তাহলে এখানে আমরা বিভার্ব পাইছি, ভার্বের বি3 পাইছি, সবকিছুই আমরা পাইছি। তার মানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একদম পারফেক্টলি হয়েছে, এখানে কোনো ডাউট নাই। এখানে আরেকটা জিনিস, আমি জাস্ট এগুলো না জানলেও চলে, বাট আমি আপনাদেরকে জানাইলাম জীবনে যাতে লজিক দিতে যাতে ভুল না করেন আর কি। এখানে একটা জিনিস লেখা আছে ফর অথবা কি সিন্স, এগুলো হচ্ছে যে ধরেন প্রেপোজিশন। ঠিক আছে? এখন দেখেন এই দুইটা জিনিস আবার ব্যবহার করতে হয়। এখন কখন ফর বসাবেন কখন সিন্স বসাবেন, প্রশ্ন হচ্ছে এখানে। মনে রাখবেন, ধরে ধরে বা বোঝাতে কি? যাবত, ধরে বা যাবত, এই দুইটা জিনিসের একটা জিনিস যদি থাকে তাহলে আমরা ফর বসাবো। ধরে বা যাবত যদি থাকে তাহলে আমরা কি বসাবো? ফর। হতে বা থেকে, হতে বা হচ্ছে বা কি থেকে, থেকে। তাহলে হচ্ছে সিন্স বসাবো। কে তাহলে কি বসাবো? সিন্স বসাবো। তাহলে দেখেন, আমি বলতেছি আই হ্যাভ বিন প্লেইং ফর 30 মিনিটস। আমি 30 মিনিটসের জন্য, মানে 30 মিনিটসের, 30 মিনিটস ধরে আমি হচ্ছে কি করতেছি? খেলতেছি। তাহলে দেখেন আমরা মিনিট। হয়তো কথাটা কিভাবে বলি, আমি সকাল থেকে খেলতেছি, আর নতুবা বলতেছি কি আমি 1 ঘন্টা যাবত খেলতেছি বা 2 ঘন্টা ধরে খেলতেছি। আপনি কখনো বলতে পারবেন যে সকাল ধরে খেলতেছি? এটা হয়? আপনি সকাল থেকে বলতে পারবেন, সকাল ধরে কি বলা যায়? বা সকাল যাবত খেলতেছি, না। এটা কি হয়? না। হয় না। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে কি ধরে বা যাবত হইলে ফর, আর হতে বা থেকে হইলে কি সিন্স। তাহলে আমি সিন্স। আমি 5 ঘন্টা যাবত ঘুমাচ্ছি, তাহলে কি হবে? আমি পাঁচ ফর। ঘন্টা ফর। যাবত, না না, মানে ইংলিশে কি হবে? ফর আই হ্যাভ বিন স্লিপিং ফর ফাইভ ফর আওয়ার্স 5 hours. আমি 10 মিনিট ধরে খাচ্ছি। I have been eating for 10 minutes. দ্যাটস ইট। তারপরে হচ্ছে যে আম, আমি মনে করেন যে 5 বছর, মানে ধরেন 2010 সাল থেকে, আমি 2010 সাল থেকে ইংরেজি শিখতেছি। I have been learning since ইংলিশ, 10 years. ইংলিশ সিন্স 2010। হ্যাঁ। আচ্ছা, ওকে, দ্যাটস ইট। তো এইভাবে যদি আমরা করি এটাকে হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এটাই, এইগুলারও অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে যেগুলো অর্থ সহকারে যখন আপনি পড়বেন আপনি তখন খুব ইজিলি আপনি এগুলা বুঝতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার। এগুলারও কি এক্সাম্পল গুলা দেওয়া আছে। ঠিক আছে? আপনারা জাস্ট প্রেজেন্ট টেন্স পর্যন্ত আপনারা পড়বেন। কতটুকু পর্যন্ত পড়বেন? শুধু প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট। হ্যাঁ, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এখানে একটু যদি দেখেন, এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, দেখতেছেন? কিছু কোশ্চেন দেওয়া আছে, যেমন হচ্ছে কি নেম। হ্যাঁ। ঠিক আছে? হোয়াটস ইউর নেম, আমরা কি বলি যে মাই নেম ইজ এটা, মাই নেম ইজ ওইটা। ঠিক আছে? এই হোয়াটস ইউর নেম এই হুম। জায়গাটা থেকে বেরোতে হবে, আমাদের বলতে হবে কি মে আই নো ইউর নেম। আমি কি আপনার নামটা জানতে পারি? আমরা ভদ্রতা দিয়ে কারো নামটা জিজ্ঞেস করবো যে মে আই নো ইউর নেম, উড ইউ মাইন্ড টেলিং মি ইউর নেম প্লিজ।
ক্লিয়ার? হাউ মে আই কল ইউ, আমি আপনাকে কি বলে ডাকবো, এটা হচ্ছে কি ডাক নামটা যখন আপনি জিজ্ঞেস করবেন তখন আপনি বলবেন কি হাউ মে আই কল ইউ, আমি আপনাকে কি নামে ডাকবো। কুড ইউ টেল মি ইউর নেম প্লিজ, আপনি কি আপনার নামটা বলবেন আমাকে, আপনি কি আপনার নামটা বলবেন আমাকে। মে আই হ্যাভ ইউর নেম প্লিজ, আমি কি আপনার নামটা পেতে পারি। ঠিক আছে, একই ধরনের জিনিস আপনার যেটা মন চায় আপনি সেটা ব্যবহার করতে পারেন। এখানে জাস্ট দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এটা হচ্ছে কি জাস্ট নিকনেমটা জানার জন্য, নিকনেম মানে হচ্ছে যে আপনার ডাক নামটা। ঠিক আছে, তো এরপরে যেখানে লেখা আছে হাউ ওল্ড আর ইউ, আমরা মানুষকে ধরে জিজ্ঞেস করি, বলছে বয়স জিজ্ঞেস করা খারাপ, এইভাবে জিজ্ঞেস করবো না, আমরা জিজ্ঞেস করবো কিভাবে, মে আই নো হাউ ওল্ড আর ইউ, আমি কি জানতে পারি আপনার বয়স কত। সুন্দরভাবে জিজ্ঞেস করবো, মানুষ বলতে লজ্জা পাবে না। এখন বয়স জিজ্ঞেস করতে যেহেতু বেশি লজ্জা লাগে, তাহলে আপনি এটা জিজ্ঞেস করতে পারেন হুইচ ইয়ার ওয়াই ইউ বর্ন ইন, আপনি কোন সালে জন্মগ্রহণ করেছিলেন। ওয়াই ডু ইউ কাম ফ্রম, ওয়ার ইউ ফ্রম, আপনি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি পাবেন। এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে, এই কোশ্চেনের অ্যান্সার গুলা আপনাকে দিতে জানতে হবে। যেই টেন্সে প্রশ্ন করছে ওই টেন্সে এগুলা দিতে জানতে হবে। এই কোশ্চেন গুলো আপনার জানাটা কতটা জরুরি, দেখেন এই কোশ্চেন গুলো না জানলে আপনার আসলে আলটিমেটলি কিছু হবে না। আপনাকে এই কোশ্চেন গুলো ভালো করে জানতে হবে, কারণ এই যে এই কোশ্চেন গুলা আপনি আপনি কোশ্চেনই করতে পারতেছেন, আপনি কি কনভারসেশন করবেন আরেকজনের সাথে ভাই। অ্যান্সার তো ইয়েস অর নোতে দেওয়া যায়। আপনাকে যদি কেউ যদি কোশ্চেন করে আপনি ইয়েস অর নোতে অ্যান্সার দিতে পারবেন। আপনাকে জিজ্ঞেস করলো যে ডু ইউ লাইক টি, আপনি বলতে পারেন ইয়েস, সে বুঝে নিবে যে হ্যাঁ আপনি ও টি মানে চা আচ্ছা। খেতে পছন্দ করেন, অথবা নো। এখন অথবা বলতে পারেন যে কফি, হ্যাঁ মানে, তো উনি বুঝে নেবে যে আপনি কফির কথা বলতেছেন। কিন্তু ভাই আপনি যদি প্রশ্ন করতে যান আপনি কি কফি টি মানে এগুলো বললে হবে, আপনাকে তো কোশ্চেন ঠিক মতো করতে হবে তাই না। কোশ্চেন করাটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে কোশ্চেনটা ঠিকঠাক করতে হবে। আপনি যদি কাউকে যদি পুরো কোশ্চেন না করেন সে কিন্তু বুঝতে পারবে না। আপনি একজনে বললেন যে হত্যা, কিল, ঠিক আছে, এখন আর হুম। কিছু বললেন না, সে তো ভাই অনেক কিছু ভাইবা নিবে বিষয়টা নিয়ে তাই না। কিন্তু আপনি যদি ভালো করে বুঝান আপনি কি হত্যাকে সাপোর্ট করেন কিনা, তাহলে সে কিন্তু তখন বলবে যে নো নো। অ্যান্সার দেওয়ার সময় ভাই নো বললেও হয়, কিন্তু প্রশ্ন করার সময় আপনি ক্লিয়ার প্রশ্ন করতে হবে, নতুবা কিন্তু বিপত্তিকর ঘটনা ঘটে যাবে। তো এই কোশ্চেন গুলো আসলে একটা কমন কোশ্চেন, যেটা আমাদের একজনের সাথে দেখা হইলে অটোমেটিকলি হয়ে যায়। তো এই কোশ্চেন গুলো জানাটা খুবই জরুরি। এই কোশ্চেন গুলো অবশ্যই পড়বেন, আর চেষ্টা করবেন যে যেটা স্মার্ট সেটা শেখার জন্য। সব ভ্যারাইটি দেওয়া আছে, আপনি আপনার জায়গা থেকে ধরেন একই ধরনের কোশ্চেন বারবার দেওয়া আছে। এখানে যেমন নামটা জানার জন্যই এতগুলো কোশ্চেন দেওয়া আছে, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করেন। বয়স জানার জন্য আপনাকে এখানে দুইটা ক্যাটাগরি দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন। আপনি কোথা থেকে আসছেন এটা জানার জন্য চারটা ভ্যারাইটি দেওয়া আছে, আপনি যেটা ভালো লাগে আপনি সেটা শিখে নেন ভালো করে। তারপর এখানে কোন কান্ট্রি থেকে আপনি আসছেন সেটা জানার জন্য এই যে হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম, আপনি কোন দেশ থেকে আসছেন। হোয়াট ইজ ইউর কান্ট্রি অফ অরিজিন, আপনার মানে অরিজিনালি আপনি কোন দেশ থেকে আসছেন আর কি। একই কথা, আর ইউ বাংলাদেশি অথবা আর ইউ ইন্ডিয়ান, মানে এইভাবে আর কি কোশ্চেন করা। ডু ইউ লিভ ইউ উইথ ইউর প্যারেন্টস, আপনি কি আপনার পিতামাতার সাথে বসবাস করেন, আপনি ইয়েস অর নো বলতে পারেন, ইয়েস আই লিভ উইথ মাই প্যারেন্টস অর কি নো। তারপর যে আর ইউ ফ্রম আ নিউক্লিয়ার ফ্যামিলি অর লার্জ ওয়ান, নিউক্লিয়ার মানে ছোট আর লার্জ মানে কি বড়, আপনি বলতে পারেন ইয়েস বড়। আই লিভ উইথ মাই, মানে আপনি বলতে পারেন যে আর ইউ ফ্রম আ নিউক্লিয়ার ফ্যামিলি, আমি বললাম যে নো আম ফ্রম লার্জ ওয়ান, ঠিক আছে, অথবা কি আম ফ্রম আ নিউক্লিয়ার ফ্যামিলি। তারপরে হাউ মেনি ফ্যামিলি মেম্বার আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে কতজন আছে, দেয়ার আর 6 মেম্বার ইন মাই ফ্যামিলি, ঠিক আছে। ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স, আপনার কি কোনো ভাই আছে, ইয়েস আই হ্যাভ 2 ব্রাদার্স, 3 ব্রাদার্স, যতজন আছে ততজন বলবেন। হাউ মেনি সিস্টার ডু ইউ হ্যাভ, মানে আপনার কতজন সিস্টার আছে। হাউ মেনি সিবলিংস, সিবলিংস মানে কি ভাই বোন, সিবলিংস বলতে কি বোঝায় ভাই বোন, হাউ মেনি ভাই বোন বাবা। আর ইউ, অথবা কি ডু ইউ হ্যাভ বলতে পারেন সমস্যা নেই, আর ইউ না বলে ডু ইউ হ্যাভও বলতে পারবেন। তারপর হচ্ছে কি হোয়াট ইজ ইউর ফাদার, মানে আপনার বাবা কি করে, আপনার বাবার নাম না, ঠিক আছে। হোয়াটস ইউর ফাদার্স জব, আপনার বাবার জব কি। হোয়াট ডাজ ইউর ফাদার প্রফেশন, সেটাও বলতে পারেন। সেখানে অনেক ভ্যারাইটি দেওয়া আছে, আপনি চাইলে এগুলো দিয়ে কি করতে পারেন, প্র্যাকটিস করবেন। হোয়াটস ইউর অ্যাম্বিশন, আপনার লক্ষ্যটা কি। হ্যাভ ইউ এভার ভিজিট এনি ফরেন কান্ট্রিজ, ইয়েস অর নো, আপনি বলতে পারেন ইয়েস আই ভিজিটেড সো মেনি ফরেন কান্ট্রিজ, অথবা বলতে পারেন কি আই ডোন্ট, ঠিক আছে, বাট আই হ্যাভ আ প্ল্যান টু গো। সো এখানে অনেকগুলা কোশ্চেন দেওয়া আছে, আমি আপনাদের স্ক্রিনের সামনে রাখলাম। আপনারা আপনাদের এখানে যে বাকি সদস্য যারা আছে তাদের সাথে এখন হচ্ছে কি এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন আনটিল না আমাদের ক্লাস শেষ হয়ে যায়। আপনাদের যতজন আছে সবাই সবার সাথে এগুলো নিয়ে কি করবেন এখন, এখানে প্র্যাকটিস করবেন। প্রাপ্তি। একজন আরেকজনকে জিজ্ঞেস করেন, আরেকজন অ্যান্সার করার চেষ্টা করেন, একজন লিড লিড দেন, আরেকজন হচ্ছে কোশ্চেন করেন।
সো মরিয়ম আপু, আপনি প্রথমে মানে কয়েকজনের কোশ্চেন গুলা মানে নাম ধরে ধরে কোশ্চেন গুলা করেন। আমি তো করো না, আমি চিনি। চিনার দরকার নেই, এমনি চিনে যাবেন। যখন কাউকে নাম জিজ্ঞেস করেন, মে আই নো ইউর নেম, উনি বলে দিবেন, সমস্যা নেই। ঠিক আছে।